নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আর আমি শিবম। ঠিক কিছুদিন আগে ধর্মতলায় এক অভিনব দৃশ্য দেখেছে রাজ্যবাসী। চাকরিপ্রার্থী একজন তার নিজের চুল বিসর্জন দিচ্ছেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে। সেদিন ওদের আন্দোলন অতিক্রান্ত হয়েছিল 1000 দিনে। তাবর তাবর বিরোধী নেতা, আইনজীবী তাদের সঙ্গে দেখা করতে যান। শুধু তাই নয়, সেদিন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষও ছুটে এসেছিলেন তাদের পাশে সমর্থন জানাতে। পরবর্তীকালে চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলাপ আলোচনা করতে যান। যখন এই সকল পুরো বিষয়গুলো সমাজের একটি দিকে হচ্ছিল, ঠিক তখনই পর্ষদের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে, ভরা এজলাসে দাঁড়িয়ে বিচারপতি অমৃতা সিনহার সামনে কিছু মন্তব্য করেন। Who are you all trying to save, will you say, by not publishing the panel? Who are you all trying to save? What are you trying to protect? Why? Why will you not publish it? You are giving public employment. It is not that you are engaging somebody privately in your house. I request you, please do not raise your voice. Because I am not passing any order. I want to see the panel. I would, my lord, I will not pray that lordship. I will be placing 2-3 paragraphs of the application and the writ petition. Lordship, I can seize. I want to see the panel. Why are you standing in the way? The moment you stand, the presumption Okay, is presumption. I understand. No I panel. understand. I understand. Lordship sees it is not there. Yes. Your clients are already there in service. Do As not of today. jeopardize their service by opening your mouth too wide. Let me see where the panel is. Yes. বিশ্বাস করুন, এই দুটো ঘটনা কিছুতেই আমি মেলাতে পারি না। কারণ এই দুটো ঘটনার পর কোথাও গিয়ে একটা প্রশ্ন মানুষের মনে উঠতে শুরু করতেই পারে, রাজ্য সরকারের সদিচ্ছা কি আদৌ আছে চাকরি দেওয়ার? কেন বলছি এতগুলো কথা? আপনারা জানেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একাধিক মিটিংয়ের পর বা রাজ্য সরকারের মুখপাত্র যখন সাংবাদিক সম্মেলনে বারংবার বলেন রাজ্য সরকার চাকরি দিতে চায়, আইন অনুযায়ী সেটা এখন করা যাচ্ছে না, আইনি জটিলতায় পুরো বিষয়টা ফেঁসে আছে। আমাদের প্রশ্ন ঠিক সেখানেই, আইনি জটিলতাটা কারা সৃষ্টি করছে? কেন এই প্রসেসটা এত দীর্ঘায়িত হচ্ছে? আমি যদি ধরেও নিই ইডি সিবিআইয়ের ব্যর্থতা একটা দিকে আছে, ব্যর্থতা মানে দীর্ঘমেয়াদী হচ্ছে এই পুরো তদন্ত প্রক্রিয়া, আসল মাথা কবে ধরা পড়বে, দুর্নীতির মূল চক্রী কীভাবে ধরা পড়বে, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট কীভাবে করা যাবে, এগুলো একটা দিক। কিন্তু অন্যদিকে আদালত কখনো নিয়োগে বাধা সৃষ্টি করেননি, সেটি হলো অন্য আর একটা দিক। এই যে নিয়োগে বাধা সৃষ্টি করেননি, তার জন্য আদালত যেরকম ভূমিকা নেওয়া দরকার ঠিক সেরকমই নেওয়ার চেষ্টা করছেন। অন্তত ঠিক আগের দিন বিচারপতি অমৃতা সিনহার কিছু কথা শুনে আমার অন্তত সেটাই মনে হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা বারংবার আদালতের মধ্যে দাঁড়িয়ে পর্ষদের আইনজীবীকে বলছিলেন প্যানেল প্রকাশ করুন। Who are you all trying to save, will you say, by not publishing the panel? Who are you all trying to save? What are you trying to protect? Why? Why will you not publish it? You are giving public employment. It is not that you are engaging somebody privately in your house. Because I am not passing any order. I want to see the panel. I would, my lord, I will not pray that lordship. I will be placing 2-3 paragraphs of the application and the writ petition. Lordship, I can seize. I want to see the panel. Why are you standing in the way? The moment you stand, the presumption Okay, is presumption. I understand. No I panel. understand. Let me see where the panel is. Yes. অর্থাৎ 2016 সালে যে প্যানেল, আপনারা যে প্যানেলের উপর ভিত্তি করে নিয়োগ করেছেন, চাকরি দিয়েছেন, সেই প্যানেলটা প্রকাশ করুন। কিন্তু বারংবার আইনজীবী মারফত সেটিকে বলা হচ্ছিল প্যানেল ওইভাবে প্রকাশ করা যায় না, এটা যেন নিয়মে নেই। কোথাও গিয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলছিলেন প্যানেল থাকলে তো প্রকাশ করবে, যদি প্যানেল প্রকাশ হয় তাহলে দেখা যাবে কত অযোগ্য ব্যক্তিরা ওই প্যানেল অনুযায়ী চাকরি পেয়েছেন। এই যে নিয়োগ প্রক্রিয়া চলেছে না, এখনো পর্যন্ত প্যানেল দিতে পারেনি। অ্যাকর্ডিং টু দ্য রুলস এখনো পর্যন্ত প্যানেল দেওয়া যায়নি যে এই ডিস্ট্রিক্টে এই ব্যক্তি সিলেক্টেড, এই মিডিয়াম, এই তার ক্যাটাগরি। প্যানেল প্রকাশ করতে ভয় পাচ্ছে, বলছে রুলসে দেওয়া নেই। তার মানে ভাবুন, রুলস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, মানে সরকারের তৈরি করা। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রুলস ফ্রেম করেছে যে উইদাউট ব্রেকেজ অফ মার্কস, উইদাউট পাবলিশিং দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট করবে, মানে সব গুপ্তভাবে করবে। আমি তার জন্য আইন তৈরি করে দিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী, তোমরা ভোট দিয়েছো, আমি মুখ্যমন্ত্রী হয়েছে, আমি আইন তৈরি করে দিলাম, এরাম উইদাউট এনি পাবলিশিং এনি মার্কস তুমি প্যানেল, উইদাউট পাবলিশিং প্যানেল তুমি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইন অ্যাকর্ডিং টু দ্য বোর্ডের যা সাবমিশন, তার মানে তাই দাঁড়ায় 2016 সালের আইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইন।
আলটিমেটলি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা পরবর্তীকালে টাকা চাইতে পারেন এবং তার ফলে একটা সামাজিক সংকট আসতে পারে। সে তো গেল দলাদলি, বিরোধী দলনেতা, আইনজীবী, শাসক দলের কথা, কিন্তু ভরা এই এজলাসে সেদিন কি হলো সেই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা পার্টিকুলারলি বানাচ্ছি। আমার মনে হয় মানুষের সমস্ত কিছু ইন ডিটেল জানা উচিত। তার আগে যারা এই চ্যানেলটি দেখছেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই সাবস্ক্রাইবটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এতে মনোবল অনেক বেশি পাওয়া যায়, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের ক্ষেত্রে। যাই হোক, এবার সেদিন আদালত কক্ষে যে ঘটনা হলো সেই ঘটনায় যদি আপনারা আলোকপাত করেন তাহলে দেখা যাবে প্যানেল প্রকাশ করব না। বিচারপতি অমৃত সিনহা বলছেন কেন প্যানেল প্রকাশ করবেন না। এই দৈরতে কাটলো বেশ কিছুক্ষণ। চাকরি প্রার্থীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বললেন কেন কথা বলার সুযোগ না দিয়েই চাকরি চলে যাচ্ছেন কিছু ব্যক্তিদের, অর্থাৎ অযোগ্য ব্যক্তি যারা প্যানেলে নাম ওঠায়নি, যাদের নাম্বার বেড়ে গেছে, ওএমআর শিট ম্যানিপুলেশন করে যারা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাদের কথা কেন শোনা হচ্ছে না। উপরন্তু তাদের কথা শোনা না করেই বা তাদের কথা না শুনেই তাদের চাকরি থেকে কেন বাতিল করা হচ্ছে, এরকমই একটি দাবি তুলেছেন চাকরিহারাদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। পরবর্তীকালে তিনি আরও বলেন আমরা অস্বীকার করছি না, কিন্তু মৃত একটি প্যানেলকে জীবন্ত করা যায় না। আমরা পরীক্ষায় অংশ নিয়েছি, যারা প্রতিবাদ করছেন তারা পরীক্ষায় অংশই নেননি। মানে রীতিমতো এক বিস্ফোরক দাবি তিনি আদালতে করেছেন, তিনি বা পর্ষদের আইনজীবী দুজন মিলে আদালতে করেছেন যে আমরা তো অস্বীকার করছি না কিছু গোলমাল হয়েছে, কিন্তু একটি মৃত প্যানেল, যে প্যানেলটা 2016 সালের পরীক্ষার একটা প্যানেল ছিল, সেই প্যানেলটা আবার জীবিত করা যায় না। কিন্তু আমরা বারংবার করে বলছি যে আমরা তো পরীক্ষায় অংশ নিয়েছি, কিন্তু যারা প্রতিবাদ করছেন তারা তো পরীক্ষায় অংশই নেননি। মানে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, মানে যারা পেয়েছেন 50 হয়ে গেছে 80, যারা পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে 0, যাদের হয়ে গেছে 81, মানে এই সকল বিষয় যদি উদাহরণস্বরূপ আপনারা ধরেন, মানে পরীক্ষাতে বসাটাই তার মানে যোগ্যতার মাপকাঠি। মানে কালকে গিয়ে আমি WBCS পরীক্ষায় বসলাম, আমি চাকরি পেয়ে গেলাম এবং আদালতে দাঁড়িয়ে আমার আইনজীবী বলল আমি তো পরীক্ষায় অংশ নিয়েছি, যারা আন্দোলন করছে তারা অংশ নেয়নি, তাই আমার চাকরিটা কেন যাবে, আমার কথা শোনা হোক, কেন আবার একটা প্যানেল প্রকাশ করা হবে। এই লাইসেন্স কি কেউ কোথাও দিয়েছে? পরীক্ষায় বসলেই যে চাকরি পাওয়া যায় এই লাইসেন্স তো কেউ দেয়নি। ঠিক একইভাবে আন্দোলন করতে গেলে পরীক্ষা দিতে হবে, সেই লাইসেন্সও কেউ দেয়নি। আলটিমেটলি যারা আন্দোলন করছেন তাদের জন্য যোগ্যতার মাপকাঠি আছেন, তাদের কাছে ওএমআর শিট থাকবেন, মার্কস থাকবেন, আরটিআই করে তারা জেনেছেন কত নাম্বার পেয়েছে, তারা কিভাবে প্রসেস চাকরি পাওয়া যায় সেটাও তারা জানেন। এত সব জেনে বুঝেও তারা যদি পরীক্ষা না দিয়েও দিনের পর দিন আন্দোলন করে যান, সেটা তো তাদের ব্যাপার, তার জন্য ডিসিশন নেওয়ার জন্য আদালত আছে। আর আমার একটা কথা ভীষণ মাত্রায় মনে হয়, ধরুন আমি পরীক্ষা দিলাম না, আমি এই পুরো প্রসেসটার মধ্যে যুক্তই থাকলাম না, অথচ আমি 1000 দিন ধরে সকালে ঘুম থেকে উঠে ধর্মতলায় এসে ধর্ণা দিচ্ছি, সারাদিন কাটিয়ে দিনের শেষে বাড়ি যাচ্ছি, আবার নিজের পকেটের খরচা করে পরের দিন আবার সকালে উঠে 11টার সময় ধর্মতলায় আসছি, আবার 6টায় বাড়ি যাচ্ছি। এটা কতটা বাস্তবিক একটা যুক্তি? এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। মানে আমি এই পুরো প্রসেসটা জানিই না, ধরুন আমি WBCS পরীক্ষা দিইনি, অথচ বলা হলো আমাকে প্রতিদিন ধর্মতলায় ধর্ণা দিতে যেতে হবে 3 বছর ধরে, 3 বছরের বেশি সময় ধরে, 1000 দিন ধরে। এটা কি আদতে যুক্তিসঙ্গত একটা দাবি হলো? আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই যুক্তিটা অন্তত খাটে না। পরবর্তীকালে অমৃতা সিনহা একটা কড়া জাজমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন 2016 সালের প্রাথমিকের যে প্যানেল সেটি প্লিজ আদালতে জমা দিন। আপনারা প্যানেল প্রকাশ করছেন না, যে প্যানেল একবার প্রকাশিত হয়েছে সেটা বারংবার প্রকাশ করতে অসুবিধা কোথায়? মানে ধরুন আমি মাধ্যমিকে একটা রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্টটা আমি আপনাকে একবার দেখালাম, এবার আপনি যদি পরবর্তীকালে 10 বার চান আমি তো ওই রেজাল্টেই দেখাবো, এতে অসুবিধা থাকার তো কিছু নয়। আমি যদি রেজাল্টের মার্কস নিজে পেন দিয়ে না কাটাকাটি করি বা আমার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার রেজাল্ট, আমার মার্কস আমি যদি 10 বার প্রকাশিত করি এতে অসুবিধা থাকার তো কিছু নয়। অমৃতা সিনহা ঠিক, বিচারপতি অমৃতা সিনহা ঠিক এই কথাটা বলেই একদম সঠিক জায়গায় একটা পিন পয়েন্ট করেছেন। তিনি বলেছেন একবার যদি প্রকাশিত হয় তাহলে বারবার কেন প্রকাশিত হবে না। Panel must be with the board. Yes, this is what I want to see. Be happy with the panel. Your name is there. Why should And you be whose bothered? instance Lordship is They are taking? so brilliant. And whose instance Lordship? This is the adversarial litigation Lordship is They are taking so up. brilliant. They They don't have have any, qualified. they Why don't don't they have have any rights? extent all unsuccessful And they have the candidates. local standing. Unsuccessful candidates coming and saying, You are unsuccessful. We are not "We have been in the practice for some time. Mr. Lahiri,
I request you, Acha, I'll please then move. do not raise your voice. মানুষের জীবনের প্রশ্নের মুখে, মানে মানুষের এই জীবনটা প্রশ্নের মুখে পরবর্তীকালে টেকনিক্যাল পয়েন্ট দিয়ে কি হবে, কাকে রক্ষা করতে চাইছে বোর্ড? আপনি সরাসরি চাকরি দিচ্ছেন, আপনি তো বাড়ির কাউকে, প্রাইভেট কাউকে সার্ভেন্সে নিয়োগ করছেন না যে বাড়ির আমি কাউকে কাজে রাখলাম, সেটা তো নয়। আপনি পাবলিক ডোমেনে কাজ করছেন, মানুষের চাকরি দিচ্ছেন, তো প্রকাশ করতে অসুবিধা কোথায় আছে? কিসের টেকনিক্যাল পয়েন্ট এই সময়, যেখানে 1000 জন 1000 দিনের উপরে ধর্ণা মঞ্চে, ধর্নার তলায় মানে তারা বসে আছেন অযোগ্য চাকরি প্রার্থীরা? একদম ঠিক যুক্তি দিয়েছেন বিচারপতি অমৃত সেন। এক্ষেত্রে আমি নিরপেক্ষভাবে আমার ভীষণ মাত্রায় মনে হচ্ছে। আর কেন প্যানেল প্রকাশে অনীহা, সেটাই একটা বড় একটা প্রশ্ন। এখানে আইনের একটা ব্যাপার বলার চেষ্টা করছিলেন আইনজীবী ফিরদৌস শামীম, খুব ভালো একটা কথা বলেছেন যে আইন মুখ্যমন্ত্রী বানান, সেই আইনের 10 বার প্যানেল প্রকাশ করা যাবে না, এটা তো হতে পারে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন করে বলছে প্যানেল পাবলিশ করবে না। কার আইন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির রাস্তাটা তৈরি করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর তার সেই রাস্তা বেয়ে গাড়ি চালিয়েছে কে? মানিক ভট্টাচার্যরা ধা করে গাড়ি চালিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আইন করে দিয়েছে প্যানেল পাবলিশ করার দরকার নেই, দিয়ে ওকে 10 বছর প্রেসিডেন্ট, আবার পরবর্তীতে উত্তরণ এমএলএ, তৃণমূলের এমএলএ, টাকা কালেকশন করে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইন, তার ব্যবহার মানিক ভট্টাচার্য করেছে, হয়ে গেছে। ধা করে গাড়ি চালিয়েছে উইদাউট পাবলিশিং প্যানেল, টাকা তোলো, অ্যাপয়েন্টমেন্ট দাও। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এই আইন মারফতই রাজ্যের মন্ত্রিসভা কিন্তু ঠিক করেছিল 6800-র বেশি ব্যতিক্রমী চাকরি পদ, ব্যতিক্রমী অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হবে। তাই আইন প্রণেতারা চাইলে আরও একবার আইন বদলে প্যানেল প্রকাশ করতেই পারেন, একথাই বলেছিলেন ফিরদৌস শামীম। শুধু তাই নয়, সিবিআই আদালতে দাঁড়িয়ে খুব সুন্দর একটা ভূমিকা নিয়েছেন। সিবিআই বলেছেন নির্দেশ পেলে আমরাই প্যানেল প্রকাশ করে দেবো, আদালত আমাদের নির্দেশ দিন। পরবর্তীকালে পর্ষদের আইনজীবী লক্ষ্মীগুপ্ত কিছু মন্তব্য করেন, যে মন্তব্য নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কথাবার্তা হতে শুরু হয়েছে। তিনি বলেন সহানুভূতির উপরে চাকরি হয় না। তখন পাল্টা বিচারপতি বলেন আর যারা উত্তীর্ণ হয়েছে তারা কি করবেন? অর্থাৎ যারা এতদিন উত্তীর্ণ হয়েছেন অথচ চাকরি পায়নি, তাদের জায়গায় অন্য কেউ চাকরি করছেন, তাদের প্রতি কি সহানুভূতি কাজ করে না কারুর? এই প্রশ্ন বিচারপতি মানবিক দৃষ্টিভঙ্গিতে করেছেন ভরা এজলাসে। শুধু তাই নয়, আইনজীবী বলেছেন 2020 এবং 2022 সালে নিয়োগ হয়েছে, 2020 সালের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সিবিআই তদন্তে 96 জনের ভুয়ো নিয়োগ পাওয়া গেছে, তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হোক কেন্দ্রীয় এজেন্সিকে। কারণ 32,000-এর নিয়োগই বেআইনি হতে পারে না। 32,000-এর নিয়োগই যে বেআইনি হতে পারে না, এটা আপামর সাধারণ মানুষ জানেন। কিন্তু ওই 32,000-এর মধ্যে কোন 96 জন, কোন 100 জন বা কোন 150 জন অবৈধভাবে চাকরি পেয়েছেন, সেটা পয়েন্ট আউট করার দায়িত্ব কিন্তু পর্ষদের, কিছুটা রাজ্য সরকারেরও। তাহলে আপনারা যদি এই 32,000-এর মধ্যে 1000 জনকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আদালতেরও তো দায়িত্ব নেই এদের মধ্যে এই সংখ্যক মানুষকে আদালত আলাদা করুক। আদালত নির্দেশ দিতে পারেন, আদালত নির্দেশ দিতে পারেন তদন্ত প্রক্রিয়া শেষ করার। আদালত কোথাও গিয়ে কোর্ট মনিটরিং তদন্ততে বলতে পারেন এই উপায়ে আপনারা তদন্ত করলে বেটার রেজাল্ট পেতে পারেন। বলতে পারেন নিয়োগ করুন, প্যানেল প্রকাশ করুন, এই পদ্ধতিতে নিয়োগ করুন, এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে এই প্যানেল থেকে বার করুন। কিন্তু কোন পদ্ধতিতে চালের সঙ্গে ডাল আলাদা করবেন, এটাও যদি আদালত করে দেয়, তাহলে আলটিমেটলি যে যার নিজের কর্তব্য দায়িত্বকে আমরা পালন করছি। এক্ষেত্রে তো আইনি জটিলতা দীর্ঘায়িত হবেই। মানে আপনি চালের সঙ্গে ডাল বাছতে বসলেন, কখন এই বাছা শেষ হবে, আদালত বাঁচবে কবে, আদালত কবে নির্দেশ দেবে, আদালত কিভাবে করবে, এই ভরসায় যদি আপনারা বসে থাকেন, তাহলে আলটিমেটলি চালে ডালে মিলে খিচুড়ি খেতে হবে আপনাকে। নয় খিচুড়ি বাদ দিয়ে নতুনভাবে চাল এবং ডাল কিনে ভাত এবং ডাল আলাদা করে রান্না করতে হবে। এটা আমার বিচক্ষণ বুদ্ধিতায় বলে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই ব্যতিক্রমী চাকরি নিয়ে আদালতে এর আগে 17ই নভেম্বর 2022, মানে ঠিক 1 মাস আগে রাজ্য সরকার একটি কড়া পদক্ষেপ জানিয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পরিষ্কারভাবে এসএসসি সেদিন বলেছিলেন দুর্নীতিগ্রস্তদেরও তো পরিবার আছে। মানে কোথাও গিয়ে রাজ্য সরকার নিজের মেন্টালিটি, মানসিকতাটাকে বারংবার আদালতে গিয়ে বলার চেষ্টা করছেন। একদমই ঠিক, দুর্নীতিগ্রস্তদের পরিবার আছে, কিন্তু আপনি নিজেই বলছেন দুর্নীতিগ্রস্ত। চোর, ডাকাত, খুনি, জল্লাদ সকলেরই একটা করে পরিবার আছে। এবার আপনি ভাবুন, যারা ওই পরিবারের কথা ভাববেন নাকি
চুরি ডাকাতি যে করেছেন তাদের শাস্তি দেবেন, এই ডিসিশন তো আপনাদের নিতে হবে। কোর্টে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্তদের পরিবার আছেন, কোর্ট আরেকটা কথা বলবেন, আবার একটা ডেট দেবে, আবার বিচারপতি কিছু অবজারভেশন করলে আপনারা রেগে যাবেন, প্রেস কনফারেন্স করবেন। আলটিমেটলি প্রসেসটা দীর্ঘায়িত করছে কে? রাজ্য সরকার কি জানে না দুর্নীতিগ্রস্তরা চাকরি করতে পারে না? মানে আমি যদি কালকে ভুয়োভাবে WBCS অফিসার হয়ে যাই, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কি আমাকে অ্যালাউ করবে? সবাই জানে কার কী কর্তব্য। জেনে শুনে এই প্রসেসটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে এই আইনি জটিলতা আলটিমেটলি কবে কাটবে এটাই এখনও যদি বলা হয় জটিল গোলক ধাঁধার মতো সকলের কাছে একটা বড় প্রশ্ন। তিনি বলেছেন, আদালতের আইনজীবী বলেছেন, SSC 6,821টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। কিন্তু কমিশন জানায়, সেই সময় কমিশন জানিয়েছিল এই যে 6,821টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে, সেই শূন্যপদের জন্য তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হোক যাদের আদালতের নির্দেশে চাকরি গেছেন। মানে ভাবতে পারছেন, কমিশন বলছে আদালতে দাঁড়িয়ে যাদের আদালতের নির্দেশে চাকরি গেছে তাদেরকেই এই পোস্টগুলোর জন্য অগ্রাধিকার দেওয়া হোক। ভাবলে অবাক লাগে, যাদের চাকরি চলে গেছে তাদেরকেই এইদের জন্য অগ্রাধিকার দেওয়া হোক। মানে এই 6,821 জনের অগ্রাধিকার, মানে এই পরীক্ষাগুলো তারাই সবার আগে অগ্রাধিকার পাবেন, এই রকম একটা প্রবণতা কমিশন আদালতে দাঁড়িয়ে করেছিলেন বিশ্বজিৎ বসুর এজলাসে। কিন্তু সেদিন বিচারপতি কড়া ভাষায় বলেছিলেন কোনোভাবেই এটা হতে পারে না, যাদের চাকরির ব্যবস্থা, যাদের চাকরি গেছে তাদের অন্য কোনো চাকরির ব্যবস্থা করুক রাজ্য সরকার। বিচারপতি বলেছিলেন, রাজ্য SSCর দাবি আলাদা কেন? অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক। রাজ্য সরকারকে প্রশ্ন করেন, কমিশনের বিরুদ্ধে কি কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে? মানে রাজ্য সরকার সেদিন আদালতে দাঁড়িয়ে বলেছিল এই যে 6,821টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে সেগুলো মূলত গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, 12 ফিজিক্যাল এডুকেশন যোগ্য এবং বঞ্চিতদের নিয়োগ করতে বানানো হয়েছে। কিন্তু কমিশন বলেছেন যাদের চাকরি গেছে তাদের কথা ভেবে এই শূন্যপদগুলোকে অগ্রাধিকার দেওয়া হোক। এর ফলে রাজ্য সরকার এবং কমিশনের যে দুরকম ভিন্ন মত আদালতে দাঁড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর সামনে সেদিন করেছিলেন, সেদিন বিচারপতি মন্তব্য করেছিলেন এই কমিশন ভেঙে দেওয়া হোক। রাজ্য সরকারের কি কমিশনের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই? রাজ্য সরকার একরকম কথা বলছেন, কমিশন রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা আলাদা রকম কথা বলছেন। এটি আলটিমেটলি কিভাবে হতে পারে? কমিশন পরবর্তীকালে বলেন, যাদের চাকরি গেছে তাদের অগ্রাধিকার দেওয়া হোক। যদি এই মন্তব্যটা সত্যি হয় তাহলে রাজ্য সরকার যে দাবি করছেন যে যোগ্যদের জন্য অতিরিক্ত শূন্যপদ, তাহলে দুটো বিষয় কিভাবে আদালত তাড়িয়ে একই বিভাগের দুজন দপ্তর আলাদা হতে পারেন, একই বিভাগের দুজন অফিসার আইনজীবী এসে বলছেন। ভাবলে অবাক লাগছে, কমিশনের উপর কি রাজ্যে সত্যি নিয়ন্ত্রণ নেই? এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। কার উপর কার নিয়ন্ত্রণ নেই, কেন নিয়ন্ত্রণ নেই? চাকরি প্রার্থী হয়ে সাধারণ মানুষ হয়ে এত কিছু কেন ভাববেন বলুন তো? আমরা তো ভাবছি আইনি জটিলতা হচ্ছে, ওদের ধর্ণামঞ্চ 1000 দিনে পৌঁছেছে, দেখতে দেখতে 1500 দিনে চলে আসবে। আলটিমেটলি সুরাহাটা কে দেবে? বারংবার সাংবাদিক সম্মেলনে তো বলতেই হবে আইনি জটিলতার কারণে আটকে আছেন। তো আপনার রাজ্য, আপনার কমিশনই দুরকম স্ট্যান্ড নিচ্ছেন আদালতে দাঁড়িয়ে। আপনার আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছে প্যানেল প্রকাশ করা যাবে না, যেখানে প্যানেল প্রকাশ করলেই চাকরির গতি প্রকৃতি খুব সুন্দরভাবে মসৃণ গতিতে এগোতে পারে বলে মনে হয়। ঠিক সেখানে আইনি জটিলতা ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না। যতই শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করুন, যতই মুখপাত্র ওখানে যান, যতই রাজ্যে তাবড় তাবড় আইনজীবী, বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক মানুষজন চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান, আইনি জটিলতা যদি আদালতে দাঁড়িয়ে আপনারা না কাটান তাহলে বিচারপতিরা তো আর নিজে বিচার করে এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবেন না। বিচারপতিরা নির্দেশ দিতে পারেন, এর বেশি ওনারা কী করতে পারেন? এই প্রশ্ন আমার থাকলো। আশা করি মানুষও সব বোঝেন। কমেন্টে জানাবেন আপনাদের কী মত। আমি শুধু দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।